জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 10 বছরের সাজার বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। এ মামলার রায় আগামীকাল ঘোষণা করবে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন। গত বছরের 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়া লিভ টু আপিল মঞ্জুর করে আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়াকে দেওয়া সাজা স্থগিত করে আদালত। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। একই সঙ্গে এ মামলার অন্য 5 আসামির প্রত্যেককে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই মামলার মধ্যে তাকে সাজা দেওয়ার জন্য কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না এবং আগামীকালকে আল্লাহর রহমতে এই আদালত থেকে, দেশের সর্বোচ্চ আদালত থেকে আমরা ন্যায় বিচার পাব এবং তিনি সহ অন্যান্যরা খালাস পাবেন। জিয়া পরিবারকে ভিকটিম করার জন্য ম্যালিশিয়াসলি এই মামলাটা দায়ের করা হয়েছিল। মামলা দায়ের করা হয়েছিল আউট অফ পলিটিক্যাল গ্রাজ, ব্যক্তিগত জিঘাংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা দায়ের করা হয়েছিল। চলতি বছরে জুলাই আগস্টের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। দলটি মনে করে নির্বাচন বিলম্ব হলে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়বে। আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের বিপক্ষে দলটি। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইমরুল আহসানের রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন, যাতে দলটির পক্ষ থেকে বলা হয় দ্রুত জাতীয় নির্বাচন না হলে সংকট বাড়বে। তাই চলতি বছরেই নির্বাচনের দাবি জানায় বিএনপি। যেহেতু আপনার নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরো বিলম্বিত করার প্রয়োজন আছে, কারণ যত বিলম্ব হচ্ছে ততই রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট আরো বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা বারবার করে বলছি যে আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। নির্বাচন ইস্যুতে জামায়াতে ইসলামীর সাথে বিএনপির খুব বেশি মতানৈক্য নেই বলে দাবি করেন মির্জা ফখরুল। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিপক্ষে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের, পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে, এবং ক্রাইসিসটা ওই জায়গাতেই। গত 3টা নির্বাচন হতে পারেনি, মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ, সেটাকে তারা সুগম করতে চায় না। লোকাল গভর্নমেন্ট দেশ চালায় না, ওরা তো লোকাল গভর্নমেন্ট চালায়। দেশ চালায় কিন্তু আপনার জাতীয় সংসদ, আইন করা জাতীয় সংসদ। গণতন্ত্রের মূল বিষয়টাই কিন্তু হচ্ছে আপনার জাতীয় সংসদ। এটা যদি ফাংশনাল হয়, এটা যদি ইফেক্টিভ হয়, তাহলে গণতন্ত্র ফাংশনাল হয়, ইফেক্টিভ হয়। সংস্কার চলমান প্রক্রিয়া মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, পরবর্তী নির্বাচিত সরকার তা এগিয়ে নেবে। ক্ষমতায় গেলে জুলাই আগস্টের গণহত্যার বিচার করবে না বিএনপি, এমন সন্দেহ উড়িয়ে দেন তিনি। আপনি সবার আগে যে ফ্যাসিজম বলছেন, আপনারা ফ্যাসিজম এগেইনস্ট হোম? এগেইনস্ট বিএনপি। আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার, নির্যাতন কার উপর হয়েছে? কারো উপর হয়নি। এমনকি আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাতে ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছি। আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে। তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে? আর যদি আমরা ক্ষমতায় আসি, কে করবে? আর যেটা শুরু হয়েছে, এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই। অবশ্যই বিচার, কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না। তড়িঘড়ি করলে ওই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে বিএনপি। লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়া শারীরিক ও মানসিক দিক থেকে ভালো আছেন বলেও জানান মির্জা ফখরুল। সুতরাং ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন লন্ডনে সাংবাদিকদের জানান, বেগম জিয়া কারো সাহায্য ছাড়াই একা হাঁটতে পারছেন।
সোমবার তিনি এই তথ্য জানান। ডাক্তার জাহিদ আরও জানান, চিকিৎসক প্যাট্রিক কেনেডি খালেদা জিয়াকে পর্যবেক্ষণে রেখেছেন। তাকে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে ইতোমধ্যে তার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় বলে জানান ডাক্তার জাহিদ। কিছু রিপোর্ট পাওয়া গেলেও সবগুলো রিপোর্ট হাতে পেতে এই সপ্তাহ অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে খালেদা জিয়াকে আপাতত কতদিন হাসপাতালে থাকতে হবে তা ঠিক করবেন চিকিৎসকরা। লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক তদারকি করছেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কারাগার থেকে জামিনে বেরিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও এলাকার নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে শীর্ষ সন্ত্রাসীরা। এরই মধ্যে খুনের মতো ঘটনায় মামলা হয়েছে সন্ত্রাসী পিচ্চি হেলাল ও ইমনের বিরুদ্ধে। অথচ গ্রেফতারে তেমন তৎপরতা নেই। অন্যদিকে চুরি ছিনতাইয়ের জ্বালায় অতিষ্ঠ নগরবাসী। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আপেল শারিয়ারের রিপোর্ট। সম্প্রতি রাজধানীর এলিফ্যান্ট রোডে প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে এলোপাতাড়ি কোপানোর ঘটনা জানান দিচ্ছে আধিপত্য বিস্তারে থেমে নেই সন্ত্রাসীদের অপতৎপরতা। এই ঘটনায় পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও ইমনের দ্বন্দ্বের কথা। সরকারের পট পরিবর্তনের পর একে একে কারাগার থেকে জামিনে বেরিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও এলাকার নিয়ন্ত্রণ নিতে তৎপর হয়ে ওঠে শীর্ষ সন্ত্রাসীরা। রাজধানীর চুরি ছিনতাইয়ের ঘটনা নতুন কিছু নয়, আর কিশোর গ্যাংয়ে দৌরাত্মে অতিষ্ঠ নগরবাসী। সংবাদ প্রচারের পর তৎপরতা কিছুটা বাড়লেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে আরও বেশি তৎপর হওয়ার কথা জানান নগরবাসী। রাস্তাঘাটে চলাটা অতটা নিরাপত্তা না, কিন্তু এর জন্য পুলিশের আরও কিছু ভূমিকা রাখা উচিত, যেন এগুলো আমরা মানুষ চলাচলের জন্য যেন একটু সুনিরাপত্তাটা যেন পেতে পারি। রাতে রোডে বের হতে আমরা একটু আতঙ্ক বোধ করি। ছিনতাই, চুরি এগুলি আগের তুলনায় বেড়ে গেছে। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, নগরীর নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা শীর্ষ সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে এবং পাশাপাশি অন্যান্য সন্ত্রাসী যারা আছে সমস্ত সন্ত্রাসীদেরই আমাদের আইনের আওতায় আমরা নিয়ে আসব এবং আমরা সব বিষয়ে আমাদের মনিটরিং অব্যাহত রয়েছে। আইন শৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে, জনগণ যাতে স্বস্তিতে এবং শান্তি থাকতে পারে সেই দিকে আমরা বিশেষ নজর দিচ্ছি। ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জনগণকে সন্ত্রাসীদের তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধও জানান তিনি। সম্পূর্ণ নতুন আঙ্গিকে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ হস্তান্তর এবং আবাসন সংকট নিরসন সহ 3 দফা দাবিতে আজও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে স্থবির হয়ে আছে বিশ্ববিদ্যালয়টির সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। সকাল থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রায় 35 ঘন্টা পর রোববার রাতে অনশন কর্মসূচি প্রত্যাহার করেছিল শিক্ষার্থীরা। তাদের 3 দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সচিবালয়ের রাস্তা ছেড়ে দিয়ে ক্যাম্পাসে চলে যান তারা। তবে তারা জানান ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি চলবে। এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ক্যাম্পাস প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা চলছে। সেনাবাহিনীর হাতে দেওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা তো প্রকাশ্যে সবসময় বলেছিও। প্রকৃতপক্ষে সেই প্রক্রিয়ায় আমরা কিভাবে, এই যে আপনি যে বললেন যে এভাবে নেওয়া রেকর্ড তেমন নেই, তো কিভাবে এই অবস্থায় ওনাদের সাথে হস্তান্তর করা যায় এ ব্যাপারে আমরা ওনাদের সঙ্গে এনগেজ হতে চেয়েছি। সেই এনগেজ হওয়ার প্রক্রিয়ায় ইউজিসি হয়ে আমাদের চিঠি, আমরা পরিষ্কার চিঠি দিয়ে দিয়েছি যে ওনাদের কাছে আমরা এটা দিতে চাই, প্রয়োজনীয় কি ব্যবস্থা নেওয়া যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য। গতকাল আমরা অনশন প্রত্যাহার করেছি এবং বলেছি যে 15 তারিখ পর্যন্ত, যে বুধবার পর্যন্ত আমাদের কমপ্লিট শাটডাউন চলবে। তবে আমাদের আজকে ক্লাস, পরীক্ষা এগুলো কিছু হচ্ছে না। এর পূর্বেও আন্দোলন হয়েছে কিন্তু ওইভাবে আমরা কোনো সুরাহা পাইনি। আমাদের তো কমপ্লিট শাটডাউন চলছেই। এরপরেও আমাদের যারা নীতি নির্ধারক আছে, আমাদের বড় ভাইরা, তারা যে কর্মসূচি দেবে সেই কর্মসূচিই পালন হবে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ক্ষমতার দাপটে 2 শতাধিক কর্মচারী নিয়োগ দেন সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। এমন অবিশ্বাস্য আর বিরল ঘটনার তথ্য এসেছে এনটিভির কাছে। শেখ পরিবারের পরিচয়ের দাপটে নিয়মনীতি তোয়াক্কা না করেই নিজের পছন্দের প্রার্থীকে নিয়োগ দেন সাবেক মেয়র ও তার আস্থাভাজন কর্মকর্তারা। দীর্ঘ অনুসন্ধানে দেখা যায় আর্থিক লেনদেনের ঘটনাও ঘটেছে নিয়োগ প্রক্রিয়ায়। 2 সিটি নিয়োগ পদোন্নতি নিয়ে নাজিবুর রহমানের 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। 2018 সালের পর শেখ ফজলে নূর তাপস মেয়রের আসনে বসে দক্ষিণ সিটিতে নিয়োগ দেন 8.5 শতাধিক কর্মকর্তা কর্মচারী। ক্ষমতা ছাড়ার আগে 2023 সালের সর্বশেষ নিয়োগে শেখ তাপস অতীতের অনিয়মের সব রেকর্ডকে হার মানিয়েছে। হিসাব সহকারী, অফিস সহকারী ও পরিচ্ছন্ন পরিদর্শক পদে নিয়োগ পাওয়া 184 জনের তথ্য এসেছে এনটিভির কাছে, যেখানে দেখা যায় জাল জালিয়াতির ভয়াবহ চিত্র। এসব নিয়োগের অনুমোদন করেননি তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ও পরীক্ষা কমিটির সদস্য মোহাম্মদ শামসুল ইসলাম। তার অনুমোদন ছাড়াই 2 শতাধিক কর্মীকে নিয়োগপত্র দিয়ে দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তথ্য বলছে, জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়াদের বেশিরভাগ গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, বরিশালের। তাপসের সাবেক নির্বাচনী এলাকা ঢাকা 10 আসনের থেকে নিয়োগ পেয়েছেন সবচেয়ে বেশি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সূত্র বলছে, অবৈধ এ নিয়োগের সংখ্যাটি প্রায় 2 শতাধিক। ক্ষমতার অপব্যবহার করে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই এই পছন্দের প্রার্থীকে নিয়োগ দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। এই কাজটি করা হয় অত্যন্ত গোপনীয়তার সাথে, যেখানে জড়িত ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনেক কর্মকর্তা। অনুমোদন ছাড়া নিয়োগ শুধু নয়, 2 মাসের মাথায় পরীক্ষার্থীদের খাতাসহ অনেক তথ্য পুড়িয়ে ফেলা হয় শেখ তাপসের নির্দেশে। এ সকল অবৈধ কর্মচারীদের নিয়োগ দিয়ে তাদের বেতন ভাতা বাবদ দক্ষিণ সিটি কর্পোরেশন 12 মাসে খরচ করেছে প্রায় 4 কোটি টাকা। কেন এসব নিয়োগে স্বাক্ষর করেননি স্থানীয় সরকারের উপসচিব? মুঠোফোনে সে উত্তর দেন তিনি। যেখানে যেখানে ছিল প্রবলেম ছিল সেগুলোতে আমি তো স্বাক্ষর করিনি। যদি কোথাও আমার সাইন না থাকে তাহলে ধরে নিতে হবে যে এখানে আমি এগ্রি করি নাই, অথবা আমি অনুপস্থিত ছিলাম। অবৈধ এসব নিয়োগের ব্যাপারে আনুষ্ঠানিক বক্তব্য দেননি দক্ষিণের তৎকালীন প্রশাসক নজরুল ইসলাম। তবে কর্পোরেশনের সচিব জানিয়েছেন, এ নিয়ে পরবর্তী বোর্ড সভায় আলোচনা করে ব্যবস্থা নেবেন তারা। আমি মনে করি এটা নিয়োগ প্রক্রিয়াটা যথাযথ হয়নি। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, এটা হয়তো আমরা সর্বোচ্চ ফোরামে তুলব। সর্বোচ্চ ফোরাম হচ্ছে সিটি কর্পোরেশনের একটা সভা হয়। এখন আপনারা জানেন, আগে ছিল নির্বাচিত বডি, এখন আছে 25 সদস্য বিশিষ্ট সরকার একটা প্রজ্ঞাপন করে কমিটি করে দিয়েছেন। ওই ফোরামে তুলে একটা দিক নির্দেশনা চাওয়া হবে। 5 আগস্ট সরকার পতনের আগে গোপনে দেশ ছাড়েন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস। এখন তার অবস্থান নিশ্চিত করতে পারেননি কেউ। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাজ্যে সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে দুর্নীতি বিরোধী দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির দুর্নীতি বিরোধী জোট। ফলে আরও চাপে পড়তে যাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ। প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। বিশ্বব্যাপী এ জোটে দুর্নীতি বিরোধী সংস্থা হিসেবে সমাদৃত অক্সফাম ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালও রয়েছে। ইউকে অ্যান্টি কারাপশন কোয়ালিশন বলছে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো স্পষ্টতই গুরুতর স্বার্থের সংঘাত। আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা এবং ব্রিটিশ সরকারের ভাবমূর্তি রক্ষায় টিউলিপকে দুর্নীতি বিরোধী দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত। এর আগে টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তরুণ প্রজন্মের কথা বুঝতে ব্যর্থ হলে পরবর্তীতে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আসবে তাদেরও আওয়ামী লীগের মতো পরিণতি হবে।
অবিলম্বে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার দাবি জানান তিনি। সকালে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে এক পথসভায় তিনি একথা বলেন। হাসনাত বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে গত 5ই আগস্ট। নতুন করে সেই সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে গণসংযোগ ও পথসভার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জ জেলা। আপনারা যদি এই তরুণ প্রজন্মর কথা আপনারা বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগের যে পরিণত হয়েছে, পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণতি হবে। সুতরাং ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী যেসব মনস্তাত্ত্বিক যে ধরনের আমাদের চিন্তা রয়েছে, সবগুলির সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনে তারিখ ঘোষণা দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। রিজভী বলেন, সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার দরকার, কিন্তু সেটা নিয়ে বেশি দেরি করা উচিত হবে না। 17 বছর দেশের মানুষ ভোট দেওয়া থেকে বিরত রয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে উদ্গ্রীব দেশের মানুষ। আমাদের যে প্রধান অবজেক্টিভ, বাংলাদেশের মানুষ 17 বছর তারা ভোট দিতে পারেনি, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে আকাশের দ্রুততম তারা করে দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে সরকার, এই সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন করেছে, কিন্তু তাকে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে যদি কেউ ফেলে, এটা তখন মানুষের কাছে বড় প্রশ্ন হবে। আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনি তারিখ ঘোষণা করুন। বায়ু দূষণের তালিকায় আজ সকালে খুব অস্বাস্থ্যকর অবস্থায় পৌঁছেছে ঢাকার বাতাস। সকাল 7:30টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQ এর তথ্য অনুযায়ী 230 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। একই সময় 208 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর। এছাড়া 196 স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে দেশটির আরেক শহর কলকাতা। 193 স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটি এবং পঞ্চম অবস্থানে থাকা মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের স্কোর 188। 151 থেকে 200 পর্যন্ত বায়ুর মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এছাড়া 301-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশে এখন সবচেয়ে বেশি প্রবাসী আয় বা রেমিটেন্স আসছে যুক্তরাষ্ট্র থেকে। গত আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যুক্তরাষ্ট্র থেকে প্রবাসী আয় আসছে অনেক বেশি এবং টানা 3 মাস ধরে শীর্ষে রয়েছে দেশটি। চলতি 2024-25 অর্থ বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর এই 3 মাসে প্রবাসী আয় সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তাতে দেখা যায় ওই 3 মাসে যুক্তরাষ্ট্র থেকে প্রায় 140 কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত 3 মাসে দেশটি থেকে প্রবাসী আয় এসেছে 99 কোটি ডলার। প্রবাসী আয় প্রেরণের দিক থেকে এরপরে রয়েছে সৌদি আরব, মালয়েশিয়া এবং যুক্তরাজ্য। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে আলাদা ম্যাচে মাঠে নামবে লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও চেলসি। বাংলাদেশ সময় রাত 2টায় লিভারপুলের প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট। প্রতিপক্ষের মাঠ সিটি গ্রাউন্ডে নামার আগে বেশ সতর্ক অলরেডরা, কারণ চলমান লিগে শেষ 6টি ম্যাচেই অপরাজিত নটিংহ্যাম। টেবিলে 3য় স্থানে রয়েছে দলটি, তাই এই ম্যাচে লিভারপুলকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। যদিও মোহাম্মদ সালাহর দুর্দান্ত ফর্ম নিয়ে আশাবাদী হতেই পারে টেবিলের শীর্ষে থাকা দলটি। 19 রাউন্ড শেষে 46 পয়েন্ট লিভারপুলে।
এদিকে রাত 1:30টায় ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। একই সময়ে চেলসির প্রতিপক্ষ ব্রনমাউথ। ওয়েস্ট হাম লড়বে ফুলহামের বিপক্ষে। 20 রাউন্ড শেষে 36 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেলসি। অন্যদিকে সমান ম্যাচে 36 পয়েন্টে সিটিজেনরা রয়েছে 6 নম্বরে। 33 পয়েন্ট নিয়ে ব্রনমাউথ 7 আর 27 পয়েন্ট নিয়ে ব্রেন্টফোর্ডের অবস্থান 11তম। সিলেটের পর চট্টগ্রামের পথে ছুটছে বিপিএল। তার আগে পয়েন্ট তালিকায় যথারীতি শীর্ষস্থানটা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে রংপুর রাইডার্স। 7 ম্যাচে 7 জয় 14 পয়েন্ট নিয়ে সোহানরা প্লে অফের দিকে এক পা দিয়ে রেখেছে বলাই যায়। সবার নিচে ঢাকা ক্যাপিটালস। টানা 6 ম্যাচে হারার পর সপ্তম ম্যাচে প্রথম জয় পেয়েছে দলটি। 4 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার 2-এ চিটাগাং কিংস। এক ম্যাচ বেশি খেলা ফরচুন বরিশালের পয়েন্টও 6, তবে নেট রান রেটে এগিয়ে থাকায় 2-এ কিংসরা। 5 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 4-এ খুলনা টাইগার্স। 6 ম্যাচ করে খেলা সিলেটের স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহীর পয়েন্টও 4 করে। এই দুই দল আছে যথাক্রমে 5 ও 6। তলানির দল ঢাকার পয়েন্ট 7 ম্যাচে 2। সিলেট পর্বে সব ম্যাচে জয় পেয়েছে রংপুর ও চিটাগাং। অন্য 5টি দলই হেরেছে অন্তত একটি ম্যাচ। বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 5 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি নসরিন আক্তারের দ্বৈত বেঞ্চ আজ এ রায় দেন। এর ফলে বাবরের মুক্তিতে আর কোনো বাধা নেই। 2004 সালে চট্টগ্রামের CUFL ঘাট থেকে 10 ট্রাক অস্ত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের ইতিহাসের সবচেয়ে বড় এই অস্ত্র চালানটি সমুদ্র পথে আনা হয় চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার জেটিতে। এই ঘটনায় অস্ত্র আটক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগে 2টি মামলা হয়। এর আগে অস্ত্র আটকের মামলায় বাবরকে খালাস দেয় হাইকোর্ট। আজ অস্ত্র চোরাচালান মামলায়ও যাবজ্জীবন সাজা থেকে তাকে খালাস দেওয়া হলো। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছু অসম চুক্তি রয়েছে। আগামী মাসে বিজিবি বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হবে। বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সারের কোনো সংকট নেই। কেউ যদি সারে কৃত্রিম সংকট সৃষ্টি করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি জড়িতদের ডিলারশিপও বাতিল করা হবে বলে জানান উপদেষ্টা। সীমান্তের এখন কোনো উত্তেজনা নাই, এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। এখন তারাও আর কাঁটাতারে বেড়া নির্মাণ করতেছে না, এখন একটা অবস্থায় আছে, স্থিতি অবস্থায় আছে। প্লাস আমরাও বলছি যে আগামী মাসে ডিজি পর্যায়ে বিজিবি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে। তবে আমি বলছি যে আপনারা জানেন, যেহেতু আমাকে কিছু কিছু অসম চুক্তি করা হয়েছে, এইগুলি নিয়ে আলোচনা হবে এবং আমরা আমাদের মন্ত্রণালয় থেকে আমরা একটা চিঠিও দিচ্ছি যেইগুলি অসম আছে ওইগুলি কিভাবে সমস্যাটা সমাধান করা যায়। স্বাধীনতার সার্বভৌমত্ব সমুন্নত রাখতে জনগণকে ঐক্যবদ্ধভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবি পার্টির নেতারা। প্রথম জাতীয় কাউন্সিল শেষে নির্বাচিত নয়া নেতৃত্ব দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শেষে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের জেনারেল সেক্রেটারি আইনজীবী আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা সহ অন্যরা। এ সময় মুক্তিযুদ্ধের অঙ্গীকার এবং জুলাই আগস্টের অভ্যুত্থানের চেতনা রক্ষার অঙ্গীকারও করেন তারা। মেহেরপুরের মুজিবনগর সীমান্তে 18টি স্বর্ণের বার সহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, সকালে মুজিবনগর সীমান্তে পিলার থেকে আনুমানিক 20 গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নাগরিক নূর ইসলাম বিজিবি টহল টিমকে দেখে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার প্যান্টের ভেতর থেকে 18টি স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের বারগুলো মেহেরপুর ট্রেজারি শাখায় জমা রাখা হয়। নেট সাইজ নিয়ন্ত্রণে মৎস্য অধিদপ্তরের বিশেষজ্ঞদের সাথে আলাপ করে সাইজ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে মুন্সিগঞ্জে স্থানীয় প্রশাসন ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে কারেন্ট জাল উৎপাদন হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, এগুলো নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। শুধু অভিযান পরিচালনা করে সমস্যার সমাধান করা যাবে না বলেও জানান উপদেষ্টা। এর আগে তিনি জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত জুলাই স্মৃতি কর্নার উদ্বোধন করেন।
সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল মামলা 7 দিনের মধ্যে সরকার প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল, কিন্তু এখন তা হয়নি বলে মন্তব্য করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তিনি আরও বলেন, দ্রুত এই মামলা প্রত্যাহারের দাবি এবং বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত মিডিয়াগুলোকে আর্থিক অনুদান দেওয়ার কথা বলেন। সভায় খুলনা বিভাগের 10 জেলার সংবাদকর্মীরা অংশ নেন। সিরাজগঞ্জের শাহজাদপুরে অস্ত্র মামলায় 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে সিরাজগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল 4-এর বিচারক সুপ্রিয়া রহমান এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হল মোহাম্মদ এরশাদ আলী, মোহাম্মদ নজরুল, মোহাম্মদ আবুল হাশেম ও মোহাম্মদ হাসান আলী প্রামাণিক। 2018 সালের 8 ফেব্রুয়ারিতে শাহজাদপুরের সাজেদা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোহাম্মদ আশরাফুল ইসলাম কিস্তির টাকা উত্তোলন করার উদ্দেশ্যে অফিস থেকে বের হন। বিভিন্ন ব্যক্তির নিকট থেকে কিস্তির 1,56,000 টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে তার কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে যায় আসামিরা। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দায়ের করেন পুলিশ। ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট ফারুক আহমেদকে ঘুষ লেনদেনের সময় হাতে নাতে আটক করেছে দুদক। দুপুরে পৌর শহরের বাজারপাড়া এলাকার জেলখানা সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। দুদক জানায়, পাসপোর্টের সমস্যা সমাধানে আশ্বাস দিয়ে এক গ্রাহকের কাছ থেকে 50,000 টাকা ঘুষ দাবি করেন ফারুক আহমেদ। প্রথম কিস্তিতে 20,000 টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের একটি টিম তাকে আটক করেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে মামলা দায়ের করা হয়েছে। ফরিদপুরে ভাঙ্গা উপজেলার ওহাব মাতুব্বর হত্যা মামলায় 3 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন আমিন কাজী, অভি হাওলাদার ও আব্দুর রহমান। সকালে সংবাদ সম্মেলনে ফরিদপুরে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল জানান, প্রথমে চুরি হওয়া বাড়ির প্রতিবেশী সন্দেহভাজন আমিনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার দেওয়া তথ্য মতে অভিযান চালিয়ে বাকি 2 আসামিকে গ্রেফতার করা হয়। চুরি করতে গিয়ে চিনে ফেলায় নৃশংসভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে ওহাব মাতুব্বরকে হত্যা করা হয় বলেও জানান পুলিশ সুপার। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। ফেনী মুহুরী নদী ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, জিও ব্যাগ প্রস্তুত করেও কাজ করছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। দ্রুত নদী খনন না করায় নদীগর্ভে বিলীন হয়েছে কৃষি জমি, বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ রাস্তাঘাট। আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের মানুষ। দ্রুত নদী খনন বাস্তবায়নের দাবিতে দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী। মুন্সিগঞ্জে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বিকেলে সিরাজদিখানে দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদক আলমগীর আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। দলের কেউ চাঁদাবাজির সাথে জড়িত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সোমবার রাতে খুলনা সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ডের গরিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তার সাথে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়ে গেল 3 দিনব্যাপী ক্ষুদ্র নৃগোষ্ঠীর হারমোনি ফেস্টিভ্যাল। উপজেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে ফেস্টিভ্যালে অংশ নেন 26টি ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধিরা। উৎসবমুখর পরিবেশে তাদের নাচ, গান, ঐতিহ্যবাহী খাবার, পোশাকের প্রদর্শনী দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের পাশাপাশি ছিলেন হাজারো মানুষ। লোকে লোকারণ্য হয়ে পড়ে চা বাগানের ভেতর কাকিয়াছড়া স্কুল মাঠ। পরিবার পরিজন নিয়ে উৎসব উপভোগ করেন তারা। প্রতিদিন উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ক্ষুদ্র জনগোষ্ঠীর পরিবেশনায় নিজস্ব সংস্কৃতির সাংস্কৃতিক অনুষ্ঠান।
আগামী জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের কি সহযোগিতা প্রয়োজন তার মূল্যায়ন শুরু করেছে জাতিসংঘ। ইসি, সুশীল সমাজ, শিক্ষাবিদ ও রাজনৈতিক দলসহ অন্যান্য অংশীজনদের সঙ্গে আলোচনা করে 10 দিনের মধ্যে মূল্যায়ন শেষ হবে বলে জানিয়েছেন ইউএনডিপি ঢাকা সফররত প্রতিনিধি দল। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক শেষে ইসি সচিব জানান, প্রধান উপদেষ্টা দেওয়া সময়সীমা সামনে রেখেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। নিউ ইয়র্ক থেকে ঢাকা সফরে আসা জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির প্রতিনিধি দল প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং পরে 4 নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, নির্বাচন কমিশন জাতিসংঘকে চিঠি দিয়ে কারিগরি সহায়তা চেয়েছে। এ ব্যাপারে 10 দিনের মধ্যে সংশ্লিষ্টদের সাথে কথা বলে মূল্যায়ন সম্পন্ন করা হবে। We're trying to understand what the needs of the Election Commission are and understand how the Election Commission would like to run the elections. There's already work in terms of updating the electoral roll. There's door-to-door work that's happening, and there's some technology that might be needed there. There's some requests for training, but we're still consolidating, trying to understand. Then when we have the recommendations, we will go to the Election Commission, and then they will decide what makes sense in terms of the support to Bangladesh. আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব বলেন, প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমা সামনে রেখেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। আমাদের প্রস্তুতিটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। নির্বাচন প্রক্রিয়ার জন্য ইউএনডিপির কাছে কমিশনের সহায়তা চাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইসি সচিব বলেন, এই সহায়তার মধ্যে রয়েছে হার্ডওয়্যার ও সফটওয়্যার সংক্রান্ত প্রযুক্তি, সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও যোগাযোগ উপকরণের উন্নয়নের মতো কিছু বিষয়। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বহুল আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ 5 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোস্তফাজ্জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের দ্বৈত বেঞ্চ আজ এই রায় দেন। এর ফলে বাবরের মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। দেশের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্রের চোরাচালানটি আটক করা হয় 2004 সালে চট্টগ্রামের CUFL ঘাট থেকে, যেখানে অস্ত্র ভর্তি 10টি ট্রাক জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী, যা দেশ এবং দেশের বাইরে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। সেই ঘটনায় অস্ত্র আটক এবং অস্ত্র চোরাচালানের 2টি মামলা হয়। গত 18 ডিসেম্বর অস্ত্র আটক মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ 7 জনকে খালাস দেয় হাইকোর্ট। বাকি ছিল অস্ত্র চোরাচালান মামলা। মঙ্গলবার সেই মামলার শুনানি শেষে বাবরসহ 5 আসামিকে খালাস দেয় একই আদালত। এই মামলায় 14 জনের সাজা হয়েছিল। এই 14 জনের সাজার মধ্যে 5 জনকে আজকে বেকসুর খালাস দিয়েছেন, 5 জনের সাজা কমিয়ে দিয়েছেন, আর 4 জন মৃত্যুজনিত কারণে তাদের আপিল অ্যাবেট হয়ে গেছে। খালাস পাওয়া অন্য আসামিরা হলেন গোয়েন্দা সংস্থা NSA এর সাবেক ডিজি রেজ্জাকুল হায়দার চৌধুরী ও সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব নুরুল আমিন এবং মহসিন তালুকদার ও এনামুল হক। এই রায়ের মাধ্যমে আসামিরা ন্যায় বিচার পেয়েছেন বলে জানান তাদের আইনজীবীরা। 2টো মামলায় 2 বার মৃত্যুদণ্ড হয়েছিল। এই মৃত্যুদণ্ড থেকে তিনি খালাস পেয়েছেন, যাবজ্জীবন থেকে খালাস পেয়েছেন। অতঃপর এখন আর জেল থেকে মুক্তি পেতে তার কোনো বাধা থাকবে না। এছাড়া অস্ত্র চোরাচালান মামলায় যাবজ্জীবনের পরিবর্তে উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াকে 14 বছর এবং আকবর হোসেন, লিয়াকত হোসেন, হাফিজুর রহমান ও শাহাবুদ্দিনকে 10 বছর করে সাজা দিয়েছে হাইকোর্ট। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকায় খুন হওয়া বিজ্ঞাপনের মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলার চার্জশিটভুক্ত একমাত্র আসামি জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে খালাস দিয়েছে আদালত। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহিনুর আক্তার এই রায় দেন। কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদীর 1 নম্বর চীনমৈত্রী সেতুর 11 নম্বর পিলারের পাশে 2002 সালের 10 নভেম্বর রাতে মডেল তিন্নির মরদেহ পাওয়া যায়। পরদিন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করে পুলিশ। প্রাথমিক তদন্তে অভিযুক্ত হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে প্লট নেয়ার অভিযোগে দুদকের করা পৃথক 2টি মামলার মোট আসামি 16 জন।
মামলার এজাহারে বলা হয়, ঢাকায় আবাসন সুবিধা থাকার তথ্য গোপন করে শেখ হাসিনা ক্ষমতাকে কাজে লাগিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের ও ছেলে জয়ের নামে 10 কাঠা করে প্লট বরাদ্দ করেন। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহারের নানা তথ্য উঠে আসছে সরকারি তদন্তসমূহে। দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক কেলেঙ্কারি সহ অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল শেখ হাসিনার পরিবারের সদস্যরাও। পূর্বাচল নতুন শহর প্রকল্পে বেআইনিভাবে 10 কাঠার 2টি সরকারি প্লট বরাদ্দের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে 2টি মামলা করে দুদক। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, হলফনামায় তথ্য গোপন করে পূর্বাচলে নিজের এবং ছেলে জয়ের নামে প্লট নেন শেখ হাসিনা, যা আইনত অবৈধ। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী নিজ পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরের রাজুকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসনের সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি 10 কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট রুলস এর বিধান লঙ্ঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। প্লট দুর্নীতিতে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়েছে। শেখ হাসিনা এবং জয় ছাড়াও মামলায় গৃহায়ন ও রাজুকের 14 জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক। প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করার উদ্দেশ্যে অভিযোগ সংশ্লিষ্ট জনাব সজীব আহমেদ জয়ের নামে বরাদ্দ প্রদান। ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে শেখ রেহানা, তার ছেলে রাদোয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিকের নামে ঢাকার পূর্বাচলে প্লট বরাদ্দের অভিযোগেও এর আগে 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। আজ দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদক জানায়, এসকে সুরের বিরুদ্ধে অবৈধ সম্পদের তথ্য পেয়ে তাকে দুদকে ডাকা হলে তিনি হাজির হননি। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা করা হয়। ক্ষমতার পালাবদলের পর গত 23 ডিসেম্বর আর্থিক অনিয়মের অভিযোগে এসকে সুরের বিরুদ্ধে মামলা করে দুদক। পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় 2022 সালে এসকে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুদক। এসকে সুর চৌধুরী 2018 সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অবসরে রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের স্বার্থে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করলেন আলোকচিত্রী ও সাংবাদিক শহীদুল আলম। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে কারা নির্যাতিত বিডিআর পরিবারের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, জেলবন্দি বিডিআর সদস্যদের সাথে প্রহসন করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিডিআর পরিবারের সদস্যরা। অন্যায়ভাবে কারাগারে যারা বন্দী রয়েছে তাদের মুক্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। কাদের স্বার্থে এই জিনিসটা করা হয়েছে সেটা খুব পরিষ্কার। আমরা এখন জানি যে নির্দোষ মানুষগুলিকে এখনো হাজতে রাখা হয়েছে, যাদের এতগুলি জীবন বছর চলে গেছে, যাদের যৌবন চলে গেছে, তাদের প্রতি আমরা দয়া রাখি, তাদের প্রতি ন্যায় বিচার করি। গঠনতন্ত্রে ক্লাব কাউন্সিলর ও পরিচালকদের সংখ্যা 1/3 কমিয়ে আনার প্রতিবাদে বিসিবিকে শনিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে সংক্ষুব্ধ ঢাকার 76 ক্লাব। এর মধ্যে সংশোধিত খসড়া গঠনতন্ত্রের আহ্বায়ক নাজমুল আবেদীন ফাহিমের পদত্যাগ দাবি করেন ক্লাব প্রতিনিধিরা। তাদের দাবি না মানা হলে রোববার থেকে সব ধরনের ক্লাব ক্রিকেট প্রতিযোগিতা বন্ধ করা হবে বলে জানিয়েছেন তারা। রিপোর্ট বর্ষণ কবিরের। 10 জানুয়ারি এনটিভির প্রতিবেদনের পর প্রকাশ্যে আসে এই ঘটনা। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের নেতৃত্বে 4 সদস্যের গঠনতন্ত্র সংশোধন কমিটি যেসব ধারা উপধারায়
পরিবর্তন এনেছে সেখানে ক্লাব কাউন্সিলরদের করা হয়েছে উপেক্ষিত। একই সঙ্গে তারা এতদিন ধরে যে 12টি পরিচালকের পদে নির্বাচিত হয়ে আসতেন সেটা কমিয়ে আনা হয় 4 জনে। গত 4 দিনের নিজেদের একজোট করে মঙ্গলবার বিকালে স্থানীয় এক হোটেলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সবগুলো ক্লাব। প্রস্তাবিত গঠনতন্ত্রে আমাদেরকে অপমান করা হয়েছে। কাউন্সিলের সংখ্যা দেখেন 76 থেকে 30 জনে নিয়ে আসছে, এটা মানার যোগ্য নয়। এবং এটা যদি তারা আগামী 3 দিনের ভিতরে একটি সদুত্তর না দেয় তাহলে আমাদের সমস্ত ক্লাবগুলি কিন্তু খেলা থেকে বিরত থাকবে যতদিন পর্যন্ত এটা সংশোধন না করা হবে। দীর্ঘদিন ধরে নিজেদের অর্থায়নে ঢাকার ক্লাব ক্রিকেটকে পরিচর্যা করে আসা সংগঠকরা গঠনতন্ত্রে এমন প্রস্তাবিত ধারা সংযোজন করায় একজোট হওয়া ছাড়া কোনো বিকল্প দেখেননি। এখনো কিন্তু এটা পাস হয়নি, এটা পাশের একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটা যদি স্টপ হয়ে যায় তাহলে আমরা ধরে নিলাম আমরা 12 জনে আছি। এখন এই প্রক্রিয়াটা যদি স্টপ করে দেয় আমাদের আন্দোলন উগ্র হয়ে যাবে। আমরা আশা করি 19 তারিখের আগেই এই সমস্ত হয়তো মিটে যাবে। যদি মিটে যায় তাহলে তো ভালো। বিসিবির বর্তমান পরিচালক নাজবুল আবেদিন ফাহিমের বৈধতা আছে কিনা সে প্রশ্ন তুলেছেন ক্লাব কর্মকর্তারা। উনি কি সিট থেকে পদত্যাগ করেছেন? আপনি বলেন। আমার জানা মতো উনি করেননি, উনি আবার এনএসসি থেকে আসছেন। এবং উনি কিভাবে একজন সংগঠক না হয়ে কোন সংগঠকদের সাথে আলোচনা না করে একটা কনস্টিটিউশন তৈরি করেন। সো আমি চরমভাবে তার পদত্যাগ কামনা করছি। শনিবার ক্লাব অ্যাসোসিয়েশনের ব্যানারে বোর্ড সভাপতির সঙ্গে 10 সদস্যের প্রতিনিধি দল দেখা করতে চায়। সেখানে ইতিবাচক সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকার সব ধরনের ক্রিকেটে অংশ নেওয়া বন্ধ করে দেবে ক্লাবগুলো। 19 জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা।